থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধবিরতির আলোচনায় সম্মত বললেন ট্রাম্প। ফিলিস্তিনকে স্বীকৃতি দিন, স্টার মার্কে চাপ দিয়ে বিল আনার ঘোষণা এসএনপির। সব উপদেষ্টার চেয়েও জুলাই আহতদের বেশি দেখতে গেছেন সেনা প্রধান। 3 দিনের মধ্যে ঐকমত্যের কার্যক্রম সম্পন্ন করতে পারব ডক্টর আলী রিয়াজ। এবং চতুর্থ টি-20-তে ওয়েস্ট ইন্ডিজকে হারালো অস্ট্রেলিয়া। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি রাশেদ বিল্লাহ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্ত সংঘর্ষ নিয়ে শনিবার উভয় দেশের নেতাদের মধ্যে ফোনে কথা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। তার দাবি, দুই দেশই তাৎক্ষণিক যুদ্ধবিরতি চায় এবং শান্তির দিকে এগিয়ে যেতে রাজি হয়েছে। স্কটল্যান্ডে ব্যক্তিগত গল্ফ ভ্রমণের সময় ট্রাম্প তার সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লেখেন, দ্রুত একত্রে বসে যুদ্ধবিরতি ও শেষ পর্যন্ত শান্তির পথ খুঁজে বের করতে উভয় দেশ সম্মত হয়েছে। থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচাওয়াচাই নিশ্চিত করেছেন থাই সরকার নীতিগতভাবে যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, আমরা কম্বোডিয়ার পক্ষ থেকে এই বিষয়ে আন্তরিকতা দেখতে চাই। গত 24 জুলাই দক্ষিণ পূর্ব এশিয়ায় দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘর্ষ শুরুর পর থেকে অন্তত 33 জন নিহত এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যুক্তরাজ্যের সংসদে একটি ছোট বিরোধী দল রোববার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দাবিতে কড়া অবস্থান নিয়েছে। দলটি হুঁশিয়ারি দিয়েছে, যদি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার অবস্থান না বদলান তবে সংসদের সামনের অধিবেশনে তারা একটি ফিলিস্তিন স্বীকৃতি বিল উত্থাপন করবে এবং ভোটে যেতে বাধ্য করবে। স্কটিশ ন্যাশনাল পার্টি, যারা স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে, বলেছে গ্রীষ্মকালীন বিরতির পর সংসদ বসলে তারা বিলটি আনবে। প্রধানমন্ত্রী স্টারমারের পূর্বে বলেছেন তিনি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে, তবে সেটি হতে হবে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে। তবে এসএনপির এই হুমকি এসেছে এমন এক সময়ে যখন 220 জনের বেশি ব্রিটিশ এমপি, যার মধ্যে স্টারমারের লেবার পার্টির অনেকেই রয়েছেন, সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যেন ফ্রান্সের পদাঙ্ক অনুসরণ করে যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এই দাবি জানিয়ে 9টি রাজনৈতিক দলের এমপিরা একটি চিঠিতে স্বাক্ষর করেছেন, যার ঠিক আগের দিনই ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ জানিয়েছেন সেপ্টেম্বরে জাতিসংঘের অধিবেশনে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান লাহোর হাইকোর্টের জামিন না দেওয়ার আদেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। 9 মে 2023 সালে সহিংসতার মামলাগুলোর একটিতে জামিন না পাওয়া এই আবেদন করা হয়। রোববার সুপ্রিম কোর্টে দাখিল করা আবেদনে বলা হয়, ইমরান খানকে ওই দাঙ্গার ষড়যন্ত্রের সঙ্গে জড়ানোর জন্য সরকার পক্ষ 3টি ভিন্ন ভিন্ন বর্ণনা দেয়, যেগুলো ভিন্ন ভিন্ন আদালতে প্রত্যাখ্যান হয়েছে। ইমরানের পক্ষে তার আইনজীবী সালমান সাফদার বলেন, সরকার প্রথমে দাবি করেছিল জামান পার্কে 7 মে এক পুলিশ কর্মকর্তা ষড়যন্ত্রের কথা শুনেছেন। এরপর বলা হয় 4 মে চাকরি রেস্ট এরিয়ায় আরেক পুলিশ কর্মকর্তা ষড়যন্ত্র শুনেছেন। তৃতীয় দফায় বলা হয় ইমরান খান মিডিয়ার মাধ্যমে উস্কানি দিয়েছেন, তবে প্রতিটি বর্ণনা আদালতে গ্রহণযোগ্যতা হারিয়েছে। লাহোর ও রাওয়ালপিন্ডির সন্ত্রাস বিরোধী আদালত ও হাইকোর্ট বিভিন্ন সময় এই দাবিগুলো বাতিল করেছে। এমনকি সহ আসামি বুশরা ইমরান ও এজাজ চৌধুরীর জামিনও মঞ্জুর হয়েছে। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ওয়ালমার্টের একটি দোকানে ছুরিকাঘাতের ঘটনায় অন্তত 11 জন আহত হয়েছেন। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় শনিবার এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতের ঘটনার পর 11 জন আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়ার কথা নিশ্চিত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিবৃতি দিয়েছে ট্রাভার্স সিটির মানসান মেডিকেল সেন্টার। মিশিগান অঙ্গরাজ্যের পুলিশ বলছে তারা ট্রাভার্স সিটিতে অবস্থিত ওয়ালমার্টের ওই দোকানে ছুরিকাঘাতের একাধিক ঘটনা নিয়ে তদন্ত করছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তার বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি।
অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের অংশ হিসেবে আকাশপথে খাদ্য ও ওষুধ পাঠানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। পাশাপাশি অঞ্চলটিতে নির্দিষ্ট মানবিক করিডোর খোলা হবে বলেও জানিয়েছে তারা। গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি গভীরতর হওয়ায় বিশ্বব্যাপী সমালোচনার মুখে এমন পদক্ষেপ নিয়েছে তেল আবিব। গত 2 মার্চ যুদ্ধবিরতি আলোচনা ভেঙে পড়ার পর ইসরায়েল গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে, তবে মে মাসের শেষ দিকে সীমিত আকারে ত্রাণ প্রবেশের অনুমতি দেয়। সর্বশেষ শনিবার 7টি ত্রাণ প্যাকেজ পাঠানোর ঘোষণা দেয় ইসরায়েল। এর আগে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছিল তারা ত্রাণ সরবরাহ আবার শুরু করবে। যুক্তরাজ্য, জর্ডান সহ বিভিন্ন অংশীদারের সঙ্গে কাজ করার কথা বলেছে। এই ঘোষণার আগেই ফিলিস্তিন সিভিল ডিফেন্স সংস্থা জানায় শনিবার গাজায় ইসরায়েলি হামলা ও গুলিতে 50 জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অনেকে ত্রাণ বিতরণ কেন্দ্রের সহায়তা নিতে অপেক্ষা করছিলেন। দর্শক, মিলেনিয়াম টিভি এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপার মার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292846741। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। গত বছরের গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা, আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের জন্য সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের প্রশংসা করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যতবার জুলাই আহতদের দেখতে গেছেন তা সব উপদেষ্টার চেয়েও বেশি বলে মন্তব্য করেছেন সার্জিস। রোববার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এসব কথা বলেন এই এনসিপি নেতা। ফেসবুক পোস্টে কয়েকটা আনপপুলার তথ্যের কথা উল্লেখ করে সার্জিস আলম বলেন, 2024 সালের 5 আগস্টের পর থেকে আজকে পর্যন্ত কিছু ব্যতিক্রম বাদে প্রত্যেক শনিবার সেনা প্রধান সিএমএইচে গিয়েছেন সেখানে ভর্তি থাকা জুলাই আহতদের দেখতে, যেটা সকল উপদেষ্টাদের মোট ভিজিট কম্বাইন করলে তার চেয়ে বেশি হবে। আজ থেকে আগামী 3 দিনের মধ্যে অনেকগুলো কাজ সম্পাদন করে ঐকমত্যের প্রক্রিয়া সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। রোববার বেলা 11টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার 19তম দিনের বৈঠকের শুরুতে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, আজ থেকে আগামী 3 দিনের মধ্যে আমি আশা করছি অনেকগুলো কাজ সম্পাদন করে আমরা প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে পারবো বা চূড়ান্তে উপনীত হতে পারবো। আপনারা অব্যাহতভাবে সহযোগিতা করছেন, আমরা সবাই মিলে চেষ্টা করছি, সেই চেষ্টার অবশ্যই সফলতা আসবে। এই বিশ্বাস এবং আস্থা আমাদের রাখা দরকার। ডক্টর আলী রিয়াজ বলেন,
আমরা খসড়া নিয়ে এখানে কোনো আলোচনা করব না। যদি বড় ধরনের কোনো মৌলিক আপত্তি ওঠে তাহলে আমরা সেটা ফ্লোরে আনবো, না হলে আনবো না। আলাদাভাবে যদি আপনারা কোনো মতামত দেন সেগুলো সংযোজন করেই চূড়ান্ত সনদ হবে। সেখানে পটভূমি থাকবে, প্রক্রিয়া থাকবে এবং কমিটমেন্টের জায়গাগুলো থাকবে। কিন্তু এখন প্রাথমিক পর্যায়ে যেগুলোর ব্যাপারে ঐকমত্য হয়েছে সেগুলোর তালিকা এখনই দেয়া হচ্ছে না। ট্রমায় ভুগছে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় বেঁচে ফেরা শিশু শিক্ষার্থীরা। চোখের সামনে সহপাঠীদের পুড়ে অঙ্গার হতে দেখেছে তারা। ভয়াবহ সেই স্মৃতি চোখে ভেসে উঠতে শিউরে উঠছে এই কোমলমতি শিশুরা। ট্রমায় ভোগা শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে কাউন্সেলিং সেন্টার চালু করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ। ক্যাম্পাসের প্রবেশপথের ডান পাশে 3টি সেন্টার রয়েছে। সেখানে সকাল থেকে শিক্ষার্থীদের ভিড়। বাবা মায়ের হাত ধরে শিশু শিক্ষার্থীরা আসছে কাউন্সেলিংয়ের জন্য। রোববার সকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ঘুরে দেখা যায় কাউন্সেলিং সেন্টারের সামনে শিক্ষার্থী অভিভাবকদের ভিড়। ভেতরে সেবা নিচ্ছেন কয়েকজন, তাদের মধ্যে শিক্ষকদের অনেকে ছিলেন। কাউন্সেলিং সেন্টারে দায়িত্বরত কর্মকর্তা আদনান হাসান জানান 3টি কক্ষে 3 জন মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসা দিচ্ছেন। তাদের মধ্যে একজন মাইলস্টোনের দায়িত্বরত চিকিৎসক, বাকি 2 জন এসেছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট থেকে। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত চিকিৎসা দিচ্ছেন তারা। সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোকে ঢাবির অধিভুক্তি কাঠামো বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি গঠনের আদলে স্বতন্ত্রতা নিশ্চিতকরণের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজের সংস্কার আন্দোলন শীর্ষক ব্যানারে কারিগরি ও অধিভুক্ত দ্বৈত কাঠামো বাতিল করে বিআইটি গঠনের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী সালমান সাব্বির বলেন, আমরা ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল ও সিলেট সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী। বিগত 20 মে থেকে আমাদের উপর চলমান অনিয়ম ও দুর্নীতি এবং যৌক্তিক দাবি কম্বাইন্ড সিস্টেমে বাতিল নিয়ে আমাদের ক্যাম্পাসের একাডেমিক কার্যক্রম স্থগিত রাখার পাশাপাশি 24 জুন থেকে প্রশাসনিক ভবনে সিলমোহর করি। গত 18 মে এই কম্বাইন্ড সিস্টেমের বলি আমাদের সহপাঠী ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ধ্রুবজিৎ। এছাড়াও দাবি আদায় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, কারিগরি বিভাগের অতিরিক্ত সচিব, শিক্ষা উপদেষ্টার একান্ত সচিব এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। দর্শক, মিলেনিয়াম টিভি এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট একটি বিরতির সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। দর্শক, আবার স্বাগতম মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত মাহতাবের বাড়িতে এসে স্বজনদের সাথে দেখা করেছেন বিমান বাহিনীর প্রতিনিধি দল। আমাদের কুমিল্লা জেলা প্রতিনিধি হাবিবুর রহমান মুন্নার পাঠানো তথ্য ভিডিওতে জানা যায়, রোববার দুপুরে মাহতাবের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজা মেহার ইউনিয়নের উখারি গ্রামে আসেন তারা। বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে আসা প্রতিনিধি দল নিহত মোহাম্মদ মাহতাব রহমান ভূঁইয়ার সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিমান বাহিনীর উইং কমান্ডার মোহাম্মদ আতিক হাসান, পিএসসি। মাহতাবের বাবা মোহাম্মদ মিনহাজুর রহমান ভূঁইয়া। উইং কমান্ডার আতিক হাসান বলেন, বিমান বাহিনী এবং বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে প্রয়াত মাহতাবের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়েছে। আমরা শোকাহত, সারা দেশবাসী দোয়া করছি যেন এই শোক কাটিয়ে উঠতে পারি। যারা আহত হয়েছেন তারাও যেন দ্রুত আরোগ্য লাভ করতে পারেন, আমরা দোয়া করছি। মাইলস্টোন ট্র্যাজেডির তদন্তের বিষয়ে কমান্ডার আতিক হাসান জানান, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং নিহত ও আহতদের পরিবারকে যে সহযোগিতা করা হচ্ছে তা ISPR এর মাধ্যমে জানানো হবে। মাহতাবের বাবা মোহাম্মদ মিনহাজুর রহমান ভূঁইয়া বলেন, সারা দেশের মানুষ আমার সন্তানের জন্য দোয়া করেছে, আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমি চাই আমার ছেলে যেন শহীদের মর্যাদা পায়, এই দোয়া করি। উল্লেখ, গত 21 জুলাই মাইলস্টোন স্কুল ছুটির আগ মুহূর্তে স্কুলের ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এতে অনেক শিক্ষার্থী ও শিক্ষক হতাহত হন। এই ঘটনায় 7ম শ্রেণীর মাহতাব রহমান ভূঁইয়া গুরুতর আহত হয়। দুর্ঘটনায় তার শরীরের প্রায় 70% পুড়ে গিয়েছিল। পরে সেনাবাহিনী উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের 4র্থ তলার ICUর 11 নম্বর বেডে চিকিৎসা সেবা দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর 1:50 দিকে মাহতাবের মৃত্যু হয়। ওই দিন রাতে দেবিদ্বার উখারি গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সাভারের আশুলিয়ায় 8ম শ্রেণীর এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। আমাদের সাভার প্রতিনিধি মোহাম্মদ আনিসুর রহমানের পাঠানো তথ্য ভিডিওতে জানা যায়, এই ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। সকালে আশুলিয়ার ইয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। পরে দুপুরে তাদেরকে গণধর্ষণের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ। পুলিশ জানায়, আজ গভীর রাতে 8ম শ্রেণীর ওই ছাত্রীকে ইয়ারপুর এলাকার শাহিন সাউন্ড সিস্টেম দোকানের ভেতরে ডেকে নিয়ে যায় অভি নামের তার পরিচিত এক যুবক। পরে তাকে অভি ও সমীর মিলে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় তাদেরকে ধর্ষণ সহায়তা করেন তাদের বন্ধু শুভ। পরে ভোর রাত 4টার দিকে ভিকটিমকে ছেড়ে দিলে তিনি ভোর রাতে আশুলিয়া থানায় উপস্থিত হয়ে 3 জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ সকালে অভিযান চালিয়ে এয়ারপোর্ট থেকে সমীর, অভি ও শুভকে আটক করে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির।
কুষ্টিয়া আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে তার ছেলের বঁটির আঘাতে ইসরাফিল হোসেন নামের গোয়েন্দা পুলিশ উপপরিদর্শক আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে। হামলার সঙ্গে জড়িত ওই আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে আটক করেছে পুলিশ। আমাদের কুষ্টিয়া জেলা প্রতিনিধি মোশাররফ হোসেনের পাঠানো তথ্য ভিডিওতে জানা যায়, শনিবার দুপুর 12টার দিকে শহরের 6 রাস্তার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের ওসি মুরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন হারুনুর রশিদ ও তার ছেলে প্রণয়। হারুনুর কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সহসভাপতি বলে দলীয় সূত্রে জানা গেছে। আহত এসআইকে জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদকে গ্রেফতার শনিবারে দুপুরে 12টার দিকে ডিবি পুলিশ ও তার বাড়ি ঘেরাও করে। এরপর বাড়ির ভেতরে প্রবেশ করলে হারুনুর ছেলে প্রণয় এসআই ইসরাফিলের পিঠে বটি দিয়ে আঘাত করেন। এ হামলায় তিনি আহত হলে তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনায় বাবা ছেলেকে পুলিশ আটক করে নিয়ে গেছে। বরগুনা ও দক্ষিণাঞ্চলের নদ নদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জলোচ্ছ্বাস ও প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। ফলে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আমাদের বরগুনা প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামানের পাঠানো তথ্য ভিডিওতে জানা যায়, বৃষ্টিতে অতিষ্ঠ হয়ে পড়েছে বরগুনার খেটে খাওয়া মানুষগুলো। বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির ও জোয়ারের পানিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো। শহরের তুলনামূলকভাবে দোকানপাট কম খোলা দেখা গেছে। জোয়ারের পানি ও বৃষ্টিতে বিভিন্ন মাছের ঘের ফসলি জমি তলিয়ে গিয়েছে। এছাড়াও বরগুনার শহরের ডিকেপি রোড, কলেজ রোড এলাকা সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে গিয়েছে। এতে শিক্ষার্থীদের স্কুলে আসতে বিঘ্ন ঘটছে। বরগুনা জেলার বিষখালী নদীর বেতাগি পয়েন্টে পানি বিপদসীমার 52 সেন্টিমিটার এবং পাথরঘাটা পয়েন্টে 45 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও মূল বরগুনা শহর লাগোয়া বিষখালী পয়েন্টে নদীর পানি বিপদসীমার 31 সেন্টিমিটার উপরে অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী সাগরের নিম্নাঞ্চলের প্রভাবে আরও কয়েকদিন এ ধরনের অস্বাভাবিক জোয়ার অব্যাহত থাকতে পারে। স্থানীয় প্রশাসন জানায়, ক্ষতিগ্রস্ত মানুষ সহায়তার জরুরি ত্রাণ কার্যক্রম শুরু করা হয়েছে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। আহান পান্ডে ও অনিত পাড্ডার নতুন জুটি দর্শকের মাঝে দারুণ সাড়া ফেলেছে। এই দুই নতুন অভিনেতা তাদের প্রথম সিনেমা সায়ারা দিয়ে বক্স অফিসে কাঁপন ধরিয়ে দিয়েছেন। মোহিত সুরির পরিচালনায় এই সিনেমা দেখে দর্শকরা রীতিমতো কেঁদে বুক ভাসাচ্ছেন। দ্বিতীয় সপ্তাহে এসেও সায়ারার আয়ের গতি বেশ ভালো। কালেকশনের কথা বললে মাত্র এক সপ্তাহে 200 কোটিরও গণ্ডি পেরিয়ে গেল সায়ারা, যা অনেক বড় বড় তারকাদের সিনেমা করতে পারেনি। 8 জুলাই মুক্তিপ্রাপ্ত সায়ারা নবম দিনে অর্থাৎ শনিবার ভারতে আয় করেছে 26.5 কোটি রুপি। অষ্টম দিনে সংগ্রহ ছিল 18 কোটি রুপি। 9 দিনে ভারতে মোট আয় 217.25 কোটি রুপি। একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর বিপাকে পড়েছিলেন তার ফেসবুক নিয়ে। প্রতারক চক্র তার নামে ফেসবুক পেজ ভেরিফাইড করিয়েছে। বিষয়টি নিয়ে তিনি তার আসল ফেসবুকে লাইভে এসে ভক্তদের সতর্ক করেন। ফেসবুক লাইভে শাবনূর বলেন, আমার একটাই ফেসবুক আইডি, বাকিগুলো ভুয়া। আমি সবাইকে মন থেকে ভালোবাসি। আমার মনে কোনো কুটিলতা বা জটিলতা নেই, এটা আমার অভ্যাস। সেই জায়গা থেকে আমি আমার পেজ ভেরিফাইড করিনি, কিন্তু আমি জানি না কে বা কারা আমার পেছনে লেগেছে, কেনই বা তারা শত্রুতা করছে, সেটাও জানি না আমি। এবার ভক্তদের সুখবর দিলেন শাবনূর। গতকাল রাতে অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে শাবনূর ফেসবুকে লিখেন, আলহামদুলিল্লাহ, আমার ফেসবুক আইডি ভেরিফাইড হয়ে গেছে। সবার অনুরোধ এটা ভেরিফাইড করে নিলাম। আশা করি এখান থেকে আমার অফিসিয়াল আইডি চিনতে কারো অসুবিধা হবে না। দর্শক, এবারে দেখবেন মিলেনিয়াম খেলার সংবাদ। রান তাড়ায় ম্যাচ জেতার ক্ষেত্রে তারাই সেরা, আবারও প্রমাণ করল অস্ট্রেলিয়া। 206 রান তাড়া করে চতুর্থ টি-20তেও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে অজিরা। 3 উইকেটের জয়ে সিরিজে 4-0 ব্যবধানে এগিয়ে গিয়েছে মিচেল মার্শের দল। এতে টেস্টের পর সংক্ষিপ্ত ফরম্যাটে সিরিজেও হোয়াইট ওয়াশের শঙ্কায় পড়েছে ক্যারিবীয়রা। বাংলাদেশ সময় আজ
রোববার সকালে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আগে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 205 রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে 4 বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটি মাত্র 31 রানের হলেও লড়াই করার মতো পুঁজি বোর্ডে জমা হয়েছিল, কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিশ ও ক্যামেরন গ্রিনের বিধ্বংসী ব্যাটিংয়ে উড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের হয়ে 15 বলে 31 রান করেন শারফেন রাদারফোর্ড, রফম্যান পাওয়েল 22 আর রোমারিও শেফার্ড 18 বলে নেন 28 রান। জেমস হোল্ডার 16 বলে 26 ও ওপেনার ব্র্যান্ড কিংস 10 বলে 18 রান করেন। মূলত বড় কোনো ঝুঁকি না হওয়ায় পুঁজি 250-এর কাছাকাছি নিতে পারেনি ক্যারিবীয়রা। যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে নিয়মিত খেলায় লিওনেল মেসি ও জর্দি আলবাকে ছাড়া খেলতে নামে এফসি সিনসিনাটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ইন্টার মিয়ামি। বাংলাদেশ সময় রোববার সকালে মিয়ামির ঘরের মাঠে ফোর্ট লডারডেলে ম্যাচটি অনুষ্ঠিত হয়। MLS অল স্টার ম্যাচে অংশ না নেওয়ায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় মেসি ও আলবাকে, যে কারণে আজকের ম্যাচটিও খেলতে পারেনি তারা। দুই প্রধান তারকা দলে না থাকলেও সিনসিনাটির কাছ থেকে মূল্যবান 1 পয়েন্ট অর্জন করতে সক্ষম হয় মিয়ামি। 10 দিন আগে এই সিনসিনাটির কাছে 3-0 গোলে হেরেছিল মিয়ামি। ওই ম্যাচে খেলেছিল মেসিও। ম্যাচের অতিরিক্ত সময় শেষ মুহূর্তে প্রায় জয়সূচক গোল করেই ফেলেছিল সিনসিনাটি, কিন্তু মিয়ামির নেয়া অ্যালেন ফাউলের শিকার হওয়ায় সফরকারীদের গোলটি বাতিল করে দেওয়া হয়। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির রিভিউ দেখেও গোল বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন মাঠের রেফারি টরি পেন্সো। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধবিরতির আলোচনায় সম্মত বললেন ট্রাম্প। ফিলিস্তিনকে স্বীকৃতি দিন স্টার মার্কে চাপ দিয়ে বিল আনার ঘোষণা এসএনপির। সব উপদেষ্টার চেয়েও জুলাই আহতদের বেশি দেখতে গেছেন সেনা প্রধান। তিন দিনের মধ্যে ঐকমত্যের কার্যক্রম সম্পন্ন করতে পারব ডক্টর আলী রিয়াজ। এবং চতুর্থ টি-20তেও ওয়েস্ট ইন্ডিজকে হারালো অস্ট্রেলিয়া। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvUSA এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtv.org, www.millenniumtvusa.com। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপেল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। আপনারা যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।